সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি আইরিন পারভিন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস এই কোর্সে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পাবনা কৃষক বিদ্রোহ সম্পর্কে। পাবনা কৃষক বিদ্রোহ 1872-73 সালে সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহে নেতৃত্ব দেন ঈশানচন্দ্র রায় এবং তার দেওয়ান গঙ্গাচরণ রায়। ঈশানচন্দ্র রায় একজন ছোট জমিদার ছিলেন। পাবনার ইউসুফ শাহী পরগনার তথা সিরাজগঞ্জ মহকুমার শাহজাদপুর থানায় এই বিদ্রোহের সূত্রপাত ঘটে এবং খুব অল্প সময়ে এই বিদ্রোহ বিস্তার ঘটে পাবনা সদর এমনকি বগুড়া জেলা পর্যন্ত। জমিতে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং জমিদারি শোষণের অবসান ঘটানো ছিল পাবনা কৃষক বিদ্রোহের মূল বিষয়। পাবনা কৃষক বিদ্রোহ অন্যান্য যে কৃষক বিদ্রোহগুলো ছিল তার থেকে একটু ভিন্ন ছিল এই কারণে যে এই বিদ্রোহে রায়ত কৃষক বিদ্রোহীরা প্রচলিত আইনের আশ্রয় নিয়ে জমিদারদের অবৈধ যে আদায় সে আদায় সহ নিপীড়নমূলক কর্মকাণ্ডগুলোকে অত্যন্ত সফলতার সাথে প্রতিহত করতে পেরেছিল। পাবনা কৃষক বিদ্রোহের অনিবার্য ফল হিসেবে 1885 সালে প্রজাস্বত্ব আইন প্রণয়ন করা হয়। এই প্রজাস্বত্ব আইন প্রণয়নের ফলে জমির উপর বা ভূমির উপর কৃষকের অধিকার আংশিক স্থাপিত হয়েছিল। 1793 সালে লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে ভূমির উপর কৃষকদের অধিকার হারিয়ে যায়। পাবনা কৃষক বিদ্রোহের পরবর্তী ফলস্বরূপ 1885 সালে যখন প্রজাস্বত্ব আইন প্রণয়ন করা হয়, এই প্রজাস্বত্ব আইনের মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত, উচ্ছেদকৃত কৃষকরা তাদের ভূমির উপর আংশিক অধিকার ফিরে পেয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার দেখে নেই যে পাবনা কৃষক বিদ্রোহ সংঘটিত হওয়ার পেছনে কি কি কারণগুলো ছিল। আমি আগেই বলেছি যে এই বিদ্রোহের মূল বিষয় ছিল কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং জমিদারদের যে শোষণ সেই শোষণের অবসান ঘটানো। ইংরেজদের সহযোগী অত্যাচারী জমিদারদের কর্তৃক অবৈধ যে আদায় সে আদায় সম্পর্কে পাবনার কৃষক জনতার অসন্তোষ যখন চরমে গিয়ে পৌঁছায়, সেই সময় পাবনার ইউসুফ শাহী পরগনা তথা সিরাজগঞ্জ মহকুমা রাজস্ব বকেয়ার জন্য নিলামে ওঠে। আর এই নিলামের সুযোগে বাংলার বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের বড় বড় যে পরিবারগুলো ছিল তারা নব্য জমিদার হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছিল এই নিলামের কারণে। পাবনা জেলার এই ইউসুফ শাহী পরগনা পাবনা কৃষক বিদ্রোহের পূর্বে এই অঞ্চলটা ছিল নাটুর রাজার জমিদারির অন্তর্ভুক্ত, কিন্তু নিলামের পরে বাংলার বিভিন্ন অঞ্চলের জমিদাররা এই অঞ্চলটা জমিদারি ক্রয় করে নেয়। ফলে একটা নব্য জমিদার শ্রেণী তৈরি হয়েছিল। জানা যায় যে সিরাজুল ইসলাম সম্পাদিত বাংলাদেশের ইতিহাস 1704 থেকে 1971
এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই নিলামের সুযোগে ঢাকার বন্দ্যোপাধ্যায় পরিবার, কলকাতার ঠাকুর পরিবার, সেনাল পরিবার, তারপর পর্জনার যে ভাদুরী পরিবার, এইসব পরিবারগুলো নতুন জমিদার হয়ে বসে। এই নব্য জমিদাররা জমিদারিকে একটা পেশা হিসাবে গ্রহণ করে। জমিদারি তাদের কাছে ছিল ব্যবসা। তাদের মূল উদ্দেশ্য ছিল কিভাবে আর্থিক উন্নতি লাভ করা যায়। এই যে আর্থিক আয় বৃদ্ধির বিষয়ে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল। এর ফলে দেখা যায় যে এসব আর্থিক আয় বৃদ্ধির একটা মূল বা গুরুত্বপূর্ণ পন্থা ছিল যে অবৈধ আদায়। 1793 সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত হয়, এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর প্রকৃতপক্ষে এই কৃষক রায়তদের দুর্দশার দিন শুরু হয়ে যায়। কেননা এই চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের সর্বরকম স্বার্থ রক্ষা করেছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভূমির উপর কৃষকের অধিকার হারিয়ে ফেলেছিল। এই বন্দোবস্তে কৃষকের স্বার্থের অনুকূলে কোনো নিয়ম ছিল না বা কোনো সুযোগ তৈরি করা হয়নি। সমস্ত সুযোগ সুবিধা জমিদাররা ভোগ করত। ফলে জমিদাররা খুব সহজেই নিজের স্বার্থে ব্যাঘাত ঘটলে তারা কৃষককে সেই জমি থেকে উচ্ছেদ করে দিত। সাঁওতাল বিদ্রোহের কথা যদি তোমরা মনে করো, দেখো যে সেখানে কি হয়েছিল। জমিদাররা সাঁওতালদেরকে দিয়ে নতুন নতুন যে জায়গাগুলো জঙ্গলাকীর্ণ, তারপর হচ্ছে কৃষির অনুপযোগী যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোকে তারা কৃষির আওতায় নিয়ে আসে। কিন্তু যখনই এসব অনাবাদী জমিতে ফসল উৎপাদন শুরু হয়েছিল, ঠিক সেই সময় জমিদাররা অধিক অর্থের লোভে সাঁওতালদেরকে উচ্ছেদ করে অন্য ব্যক্তিকে সেই জমির বন্দোবস্ত দেয়। এই যে বিষয়টা, এটা শুরু হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণে। এই পটভূমি তৈরি করেছিল এই যে জমি থেকে উচ্ছেদ। এই জমি থেকে উচ্ছেদের কারণে সাঁওতাল বিদ্রোহের পটভূমি যেমন তৈরি হয়েছিল, তেমনি আমরা পাবনার কৃষক বিদ্রোহের পটভূমি তৈরির পেছনেও এই প্রভাব দেখতে পাই। পাবনা কৃষক বিদ্রোহের যেসব বিষয়গুলো এই বিদ্রোহের পটভূমিকে তৈরি করেছিল, সেগুলো হচ্ছে যে জমিদারদের অবৈধ আদায়, জমি থেকে কোনো কারণ ছাড়া কৃষকদেরকে বা রায়তদেরকে উচ্ছেদ, জমিদারদের অযথা শোষণ, এবং এ বিষয়ে তারা যখন ইংরেজ কর্তৃপক্ষকে অবহিত করে তখন ইংরেজ কর্তৃপক্ষের অবজ্ঞা। এই সব কিছুই পাবনার কৃষক বিদ্রোহের পটভূমিকে তৈরি করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখে নেই যে পাবনার কৃষক বিদ্রোহের পেছনে কি কি কারণগুলো ছিল। আমরা যদি দেখি যে পাবনার কৃষক বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল প্রতিনিয়ত ভূমি রাজস্ব বৃদ্ধি করা। জমিদাররা প্রতি বছর ভূমির রাজস্ব বৃদ্ধি করত। শুধু রাজস্ব বৃদ্ধি নয়, জমিদাররা নামে বেনামে বেআইনি কর অথবা আবওয়াব আদায় করত। আমরা সুপ্রকাশ রায়ের ভারতের কৃষক বিদ্রোহ এই গ্রন্থ থেকে জানতে পারি যে সেই সময়ে এই ইউসুফ শাহী পরগনায় প্রায় 14 রকমের আবওয়াব আদায় করা হতো। বিভিন্ন নামে সেই আবওয়াব আদায় হতো। যেমন জমিদাররা সরকারি যে স্কুলগুলো ছিল সেই স্কুলে তারা দান করত। সে দানের জন্য যে অর্থ তারা দিত, সেই অর্থ কৃষক রায়তদের কাছ থেকে কর হিসেবে আদায় করত।
এছাড়া জমিদার জাজিপুর উৎসবে যাওয়া আসার জন্য যে খরচ হতো সেই খরচও কৃষকদের কাছ থেকে কর হিসেবে আদায় করত। তাছাড়া দেখা যেত যে ম্যাজিস্ট্রেটের কাচারিতে জমিদাররা বিভিন্ন উপঢৌকন প্রেরণ করত। সেই উপঢৌকন কেনার অর্থ তারা কৃষকদের কাছ থেকে আদায় করত। এছাড়া কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য যে টেলিগ্রাফ খরচ হতো সেই টেলিগ্রাফ খরচ সাধারণ কৃষকদের কাছ থেকে জমিদাররা আদায় করত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে জানা যায় জমিদাররা টেলিগ্রাফ খরচ বাবদ কোনো অর্থ প্রকৃতপক্ষে সরকারকে দিত না। আরেক প্রকার আবওয়াব আদায় করা হতো যে জমিদার তার পরিবার পরিজন নিয়ে প্রতি বছর পুরী যেত। সেই পুরী দর্শন করে ফেরার সময় তারা জগন্নাথের প্রসাদ নিয়ে আসত। সেই প্রসাদ এনে রাজ্যের সমস্ত কৃষক রায়তদের মধ্যে সেই প্রসাদ বন্টন করে দেওয়া হতো। কিন্তু এই প্রসাদ বন্টন উপলক্ষে অর্থাৎ প্রসাদ দেওয়ার পরিবর্তে তারা কৃষকদের কাছ থেকে অর্থ আদায় করত। এছাড়াও জমিদার পরিবারের কারো মৃত্যু হলে অথবা কোনো যাগযজ্ঞ অনুষ্ঠিত যাগযজ্ঞ করার প্রয়োজন দেখা দিলে জমিদার সেই যজ্ঞ সেই শ্রাদ্ধ জমিদারদের এই রাজস্ব বৃদ্ধি ছাড়াও আবওয়াব গ্রহণ করত। এছাড়াও জমিদার এবং তার গুমস্তারা বিভিন্নভাবে কৃষক বা রায়তদেরকে নির্যাতন করত। যেমন কোনো কৃষক বা কোনো প্রজা নিজে একটি ঘর তৈরি করেছে, হয়তো কোনো প্রয়োজনে সেই ঘর সে বিক্রি করবে, অথবা একটা গাছ সে বুনেছে, সেই গাছ বড় হওয়ার পর প্রজা তা বিক্রি করবে। নিজের এই ঘর বা তার এই গাছ বিক্রি করার পরে বিক্রি করার পর যে অর্থ পেত সেই অর্থের 4/1 ভাগ জমিদারকে প্রদান করতে হতো। এমনকি তারা যদি গ্রামে 1 মণ ধান বিক্রি করত তাহলে এই বিক্রির উপর একটা টাকা একটা অর্থ জমিদারকে জমা দিতে হতো। তাছাড়াও জমিদার খাজনা আদায়ের জন্য তার যে গোমস্তা এবং পেয়াদাকে পাঠাতো সেই গোমস্তা এবং পেয়াদা পাঠানোর যে খরচ সেই খরচও কৃষকদের কাছ থেকে আদায় করা হতো। এইভাবে কৃষকরা নির্যাতনের শিকার হচ্ছিল। নব্য জমিদাররা বেশিরভাগই ছিল শহর কেন্দ্রিক। তারা বিলাস পোষণে মত্ত ছিল এবং তারা শহর কেন্দ্রিক জীবনে অভ্যস্ত ছিল। তারা কলকাতায় অবস্থান করত এবং তাদের অনুপস্থিতির সুযোগে তাদের অসাধু গোমস্তা এবং পেয়াদারা এই কৃষক প্রজার উপর চালিয়ে যেত অত্যাচারী প্রভুত্ব, যা বিদ্রোহের কারণ সৃষ্টি করেছিল। এই নির্যাতন ছাড়াও অভিনব উপায়ে আয় বৃদ্ধির পদক্ষেপ নিয়েছিল জমিদাররা। সেটা ছিল ভূমি জরিপ ব্যবস্থা। পাবনা কৃষক বিদ্রোহের পূর্বে নাটোর জমিদারের সময় ভূমি জরিপের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা ছিল কি যে জমিটা পরিমাপ করা হতো নলের মাধ্যমে। সে নলটা ছিল 23 থেকে 24 ইঞ্চি লম্বা। কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ নব্য জমিদারেরা নতুন ভাবে ভূমি জরিপের ব্যবস্থা করে এবং এই জরিপের ক্ষেত্রে তারা যে নল ব্যবহার করত সেই নলের দৈর্ঘ্য ছিল 18 ইঞ্চি। এর ফলে দেখা যায় যে কৃষকদের যে ভূমি সে ভূমির পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু
এই যে অতিরিক্ত ভূমিটা বের হচ্ছে, সেই অতিরিক্ত ভূমি জমিদারের খাস জমিতে পরিণত হচ্ছে। এইভাবে জমিদাররা তাদের আয় বৃদ্ধি করে। অত্যাচারের এই যে নতুন পদ্ধতি, এই পদ্ধতি কৃষক প্রজাকে বিদ্রোহের পটভূমি রচনায় সাহায্য করেছিল। ঠিক এই সময়ে ব্রিটিশ সরকার অবৈধ আদায় সম্পর্কে অনুসন্ধান শুরু করে এবং রোডসেস আইন প্রণয়ন করে। এই রোডসেস আইন প্রণয়নের কারণে জমিদারগণ প্রত্যেক প্রজার জমির পরিমাণ জানাতে বাধ্য হন। এই অবস্থায় জমিদারগণ তাদের দুর্নীতি প্রকাশ হয়ে পড়বে এই আশঙ্কা থেকে তারা খাজনার সময় যে অবৈধ আদায়গুলো ছিল, সেই অবৈধ আদায় যোগ করে একটা কবলিয়ত লিখিয়ে নিত। সেই কবলিয়তে কি থাকতো, যে সেই কবলিয়তে লেখানো ছিল যে কৃষকরা স্বেচ্ছায় এই ভূমি জরিপের যে পদ্ধতি, এই নতুন পদ্ধতি কৃষকরা স্বেচ্ছায় প্রদান করেছে, মানে স্বেচ্ছায় সম্মতি প্রদান করেছে। এই মর্মে কবলিয়ত লিখিয়ে দেওয়া শুরু করে। এই কবলিয়ত যদি কোনো কৃষক প্রদান না করত, তাহলে জমিদারগণ কৃষককে পাট্টা দিত না। পাট্টা হচ্ছে যে কৃষকের জমির দলিল। এইভাবে তাদের অবৈধ কার্যকলাপকে আইনের পোশাক পরিয়েছিল জমিদাররা, যা বিদ্রোহের একটি কারণ বলে, অন্যতম কারণ বলে মনে করা হয়। এই যে জমিদারদের নানাবিধ শোষণ কৃষক প্রজাকে বিদ্রোহী হতে বাধ্য করেছিল। একজন নির্যাতিত রায়তের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটা এরকম ছিল যে তিনি বলেছেন যে জমিদার হয়তো, যে নব্য যে জমিদার, সে জমিদার হয়তো মারা গিয়েছে, তো বাবা মারা যাওয়ার পরে ছেলে জমিদার হয়েছে। এই নতুন জমিদার কিছুটা ইংরেজি জানতেন এবং বিলিতি মদ খেতেন। তো তিনি তার বাবার আমলে ধার্যকৃত যে রাজস্ব, তাতে সন্তুষ্ট হলেন না। তিনি নতুন করে রাজস্ব ধার্য করলেন, যা ছিল পূর্বের রাজস্বের প্রায় 1.5 গুণ। সেই সাথে আবওয়া বা বেআইনি যে করগুলো ছিল, সেগুলো চলমান ছিল। এর ফলে যে কৃষকরা হাঙ্গামা শুরু করে এবং তারা একত্রিত হয়ে, উত্তেজিত হয়ে আমিনদেরকে আক্রমণ করে। এই আমনদেরকে আক্রমণের খবর সরকারের কাছে বা কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায়। কারণ এই যে নব্য জমিদার শ্রেণীরা ছিল, তারা কিন্তু ওই ইংরেজ সরকারের সহযোগী ছিল, দোসর ছিল। তো যখন কর্তৃপক্ষের কাছে এই খবর চলে যায়, তখন দেখা গেল যে 40 জন বড়কন্দাজ হাতির পিঠে চড়ে গ্রামে চলে আসে এবং তারা গ্রামের যে ঘর বাড়িগুলো ছিল, সেগুলো তারা জ্বালিয়ে দিয়েছিল। এমনকি গ্রামের প্রত্যেকের কাছ থেকে তারা এর ক্ষতিপূরণ আদায় করেছিল। এইভাবে কৃষকরা নির্যাতিত হচ্ছিল। এবং এই যে কৃষক আন্দোলন, কৃষক বিদ্রোহ, এই বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিল কর্তৃপক্ষ, সেই সব নেতাদেরকে ধরে জমিদারের কাচারিতে আটকে রাখে। এভাবে তারা কৃষক বিদ্রোহকে আসলে দমন করতে চেয়েছিল। তখনকার সিরাজগঞ্জের যে এসডিও ছিল, সে এসডিও, তার নাম ছিল নোলান। তিনি যে রিপোর্ট, পাবনার কৃষক বিদ্রোহ সম্পর্কে যে রিপোর্ট তিনি লিখেছেন,
সেখানে লেখা ছিল যে জমিদারেরা কৃষক নির্যাতনের অপরাধে অপরাধী, তাদের কাজের প্রতিশোধ গ্রহণের জন্য কৃষকেরা দলবদ্ধ হতে থাকে এবং কৃষক জাগরণের ফলে জমিদারেরা মুচলেকা দিতে বাধ্য হয়। জমিদার ও প্রজাদের মধ্যকার কয়েকটি মামলায় প্রজারা জয়লাভ করলে প্রজাদের বা কৃষকদের উদ্যোগ আরো বেড়ে যায়। তিনি এটাও উল্লেখ করেছিলেন যে প্রত্যন্ত গ্রামগুলোতেও এই কৃষক বিদ্রোহটা ছড়িয়ে পড়েছিল। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইন এবং 1859 সালের খাজনা আইন কৃষক প্রজাকে আসলে কোনো ধরনের সহায়তা দিতে ব্যর্থ হয়েছিল এবং পাবনা বিদ্রোহের পূর্ব পর্যন্ত রায়তরা জমিতে কোনো অধিকার পায়নি। ফলে জমিদার ও রায়তদের সম্পর্কে মারাত্মক অবনতি দেখা দেয়, যার পরিণতিতে এই যে জমিদার এবং কৃষকদের বিরোধ সেটা স্পষ্ট হয়ে ওঠে এবং কৃষক প্রজাগণ বিদ্রোহের পথে এগিয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখতে পেলাম যে বিভিন্ন কারণে পাবনার কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল। সেই কারণগুলো কি? যে মূল কারণ ছিল হচ্ছে যে প্রতিনিয়ত ভূমি রাজস্ব বৃদ্ধি করা, সেই সাথে নামে বেনামে বিভিন্নভাবে কৃষকদের কাছ থেকে অনৈতিকভাবে কর আদায় করা বা আবওয়াব আদায় করা। এছাড়াও যে জমিদারদের শোষণ এবং নির্যাতন, কৃষকদের ব্যক্তিগত সম্পদ, তাদের যে ফসল সেটা বিক্রি করলেও জমিদারদেরকে এর একটা অংশ জমিদারকে দিতে হতো। তাছাড়াও একটা অভিনব পদ্ধতিতে এই কৃষকরা নির্যাতনের শিকার হচ্ছিল। সেটা হচ্ছে যে ভূমি জরিপ ব্যবস্থা। নাটোর রাজের সময়ে, নাটোর রাজের জমিদারিতে যেখানে ভূমি জরিপ করা হতো 23 থেকে 24 ইঞ্চি নলের সাহায্যে, সেখানে নব্য জমিদাররা ভূমি জরিপ করছিল 18 ইঞ্চি নলের মাধ্যমে। ফলে বিশাল পরিমাণ ভূমি জমিদারের হস্তগত হয় এবং জমিদারের খাস জমিতে পরিণত হয়েছিল। এইভাবে জমিদাররা তাদের যে আর্থিক উন্নতি বা সেই আর্থিক উন্নতির ব্যবস্থা করছিল। তাছাড়াও বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন চালিয়ে তাদেরকে দমন করে এই জমিদার এবং তার গোমস্তা, পেয়াদা, নায়করা তাদেরকে নির্যাতনের মাধ্যমে এই বিদ্রোহের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব যে বিদ্রোহের সূত্রপাত কিভাবে হয়েছিল। যে এই যে আমরা বললাম বিদ্রোহের কারণগুলো, সেই বিদ্রোহের কারণগুলোকে বিক্ষুব্ধ কৃষক প্রজাদের অনেকেই বিদ্রোহের এইসব কারণে বিক্ষুব্ধ হয়েছিল এবং তারা অনেক প্রজারা অবৈধ যে করগুলো ছিল সে কর দিতে তারা অস্বীকার করে। কিন্তু জমির যে খাজনা অর্থাৎ মূল কর যেটা, সেটা রায়তরা দিতে রাজি ছিল। কিন্তু গোমস্তাদের কাছে এই মূল কর না দিয়ে তারা আদালতের দ্বারস্থ হয় এবং আদালতে
ভূমির যে খাজনা সেই খাজনা তারা জমা করে। জমিদাররা লোকেরা তখন যে প্রজাদের পক্ষে এক যে সাক্ষী ছিল না, জমিদাররা যখন কৃষকরা যখন খাজনা জমিদারকে না দিয়ে আদালতে দিচ্ছিল তখন এবং অবৈধ কর দিতে অস্বীকার করছিল, তখন এই নির্যাতিত বা কি বলা যায় যে তখন ওই জমিদার অর্থাৎ যার রায়তরা খাজনা দিচ্ছিল না, অবৈধ কর দিচ্ছিল না, সেই জমিদার তখন আদালতে শরণাপন্ন হয়। নিম্ন আদালতে যে রায় হয় সে রায় জমিদারের পক্ষে যায়, কিন্তু কৃষক বিদ্রোহীরা আপিল করে এবং আপিলের যে রায় সেই রায় কৃষকদের পক্ষে যায়। এই অবস্থায় তখন পরাজিত কোনো এক জমিদারের লোকজন কৃষকদের পক্ষের যে সাক্ষী ছিল এক সাক্ষীকে তারা অপহরণ করে এবং নিয়ে লুকিয়ে রাখে। এই ঘটনার ফলে বিভিন্ন জায়গায় কৃষক বিদ্রোহটা ছড়িয়ে পড়ে এবং যেহেতু মামলায় জমিদার হেরে যায়, ফলে কৃষকরা কিন্তু আরো বেশি উদ্যমী হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় কৃষকরা এই অবৈধ কর দিতে অস্বীকার করে। ইতিমধ্যেই কৃষক পক্ষে এক সাক্ষীকে জমিদারের লোকজন অপহরণ করায় বিদ্রোহ দাবানলের মতো বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছিল। কর্তৃপক্ষ প্রথমে এটাকে আমল দেয়নি, কিন্তু পরবর্তীতে তারা কৃষকদের পক্ষে এগিয়ে আসে এবং তারা শেষ পর্যন্ত কৃষকদের চাপে পড়ে সেই অপহরণকৃত ব্যক্তিকে তারা উদ্ধার করে এবং যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিল অর্থাৎ জমিদারের লোকজনকে শাস্তির আওতায় আনতে বাধ্য হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি বিদ্রোহের যে বিস্তৃতি, বিদ্রোহের যে নেতৃত্ব, এই বিদ্রোহের যে বিভিন্ন দিক ছিল এবং পাবনা কৃষক বিদ্রোহের যে ফলাফল সেগুলো আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ঘরে থাকবে। জরুরি প্রয়োজনে ঘর থেকে যদি তোমরা বের হও অবশ্যই মাস্ক ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।